হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব লিজেন্ড অব দ্য ব্লু সি কোরিয়ান ড্রামাটির 8 নম্বর পর্ব। এর প্রথম 7টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই প্রথম 7টি পর্ব দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম জলপরি তারই মতো একজন মৎস্য মানবের থেকে জানতে পারে জলপরীরা পানি ছেড়ে ডাঙায় উঠে আসলে তাদের হাড় শক্ত হতে শুরু করে, সেজন্য তাদের অপর মানুষটির ভালোবাসা প্রয়োজন, আর সেটি যদি তারা না পায় তাহলে ধীরে ধীরে তারা শেষ হয়ে যাবে। তো অন্যদিকে আমরা দেখেছিলাম বাড়িতে কেউ না থাকায় জলপরি বাড়ির সুইমিং পুল টাইপের একটি জায়গায় গোসল করতে নামে। তখন জুনজে তার বাড়িতে ফিরে আসে তার ফোন নিতে। সে রুমে এসে বুঝতে পারে যে জলপরি গোসল করছে। এখানে সে এটা বোঝে না যে সে একটি জলপরি, মানে কোনো মেয়ে গোসল করার সময় হঠাৎ কোনো ছেলে রুমে আসলে যে লজ্জা পাওয়ার একটা বিষয় থাকে তেমনটাই এখানে ঘটে। তো জুনজে এরপর নামদো এবং তেয়োর কাছে ফিরে এসে বলে, আজ থেকে একটা নতুন নিয়ম চালু করলাম, বাড়িতে কেউ ঢোকার আগে অবশ্যই কলিং বেল বাজিয়ে ঢুকবি, আর বিশেষ করে তেইও যেন দরজার লক হ্যাক না করে ঢোকে সেটাও তাকে বলে দেয়। মানে জলপরি বাড়িতে একা থাকলে এমন দুর্ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে, সেজন্যই তার এমন সিদ্ধান্ত। তো এরপর তারা কোথাও যাওয়ার সময় জুনজে চাষিয়ার বাড়ির কাছে নেমে যায়। এখানে চাষি একজন প্রত্নতত্ত্ববিদ সেটা তো আমরা জানি। সে বর্তমানে একটি পুরনো জাহাজের ধ্বংসাবশেষ নিয়ে কাজ করছে। সেখানে সে বিভিন্ন পুরানো জিনিস পাওয়ার পাশাপাশি সে জাহাজের মালিকের নাম জানতে পেরেছে। এই নামটি হলো দামরিয়ং। তো জুনজে চাষিয়ার সাথে দেখা করে যখন এই দামরিয়ং নামটি জানতে পারে তখন তার পুরনো স্মৃতি কিছুটা মনে আসার মতন হয়। তখন সে দেখা করে প্রফেসর জি কিউং নামে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে, যিনি জুনজেকে একটি বিশেষ পদ্ধতিতে তার অতীতের স্মৃতিগুলো মনে করানোর চেষ্টা করে। জুনজে মূলত চাচ্ছিল স্পেনে সে কি কি ভুলে গেছে সেগুলো মনে করতে, কিন্তু এখানে সে জোচেন যুগের দামরিয়ং এর কিছু স্মৃতি দেখতে পায়, এমনকি সেখানে সে জলপরীকেও দেখতে পায়। সে তো এসব স্মৃতির আগামাথা কিছুই না বুঝতে পেরে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে দেখে জলপরী কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। জুনজে তাকে এত রাতে কোথাও যেতে মানা করে দেয়। নামদো তখন জানতে চায়, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? সে তখন দেখে জলপরীর কাছে অনেকগুলো মুক্তা, সেগুলো সে বিক্রি করে টাকা আনতে যাচ্ছিল। মুক্তাগুলো যে তার চোখের পানি সেটা তো আমরা জানি, তবে নামদোর কাছে বিষয়টা সন্দেহ লাগে। তো এরপর দেখা যায় জুনজে তাদের সেক্রেটারি মানে তার আঙ্কেলকে ফোন করলে সবসময় ফোন বন্ধ পায়, তাই সে SMS করে তার কোনো সমস্যা হয়েছে কিনা। এখানে দেখা যায় তার ফোনটি বর্তমানে রয়েছে মাদিয়ং এর কাছে, মানে অ্যাক্সিডেন্ট করিয়ে ফোনটা সে নিজের কাছেই রেখে দিয়েছিল। তো মাদিয়ং আঙ্কেল সেজে জুনজেকে রিপ্লাই করে, একটা জরুরি কাজে বাইরে এসেছি, তোমার সাথে দেখা করা খুব দরকার, কবে আর কোথায় দেখা করতে হবে সেটা পরে তোমাকে জানিয়ে দেব। জুনজে তো ভাবে তার আঙ্কেলই হয়তো SMS করছে। তো এরপর তার কাছে জলপরি এসে জানতে চাই জুনজে তাকে ভালোবাসে কিনা। জুনজের সাথে সাথে উত্তর দিয়ে দেয় যে না। জলপরি তখন বলে, তোমাকে ভেবে বলার জন্য কিছুদিন সময় দিলাম, যদি ভালোবাসতে ইচ্ছে হয় তাহলে আমাকে তাড়াতাড়ি জানিও। তার এই তাড়াতাড়ি জানিও কথাটার মানে জুনজে না বুঝলেও আমরা তো জানি, জুনজের ভালোবাসা না পেলে জলপরির হাত শক্ত হয়ে গিয়ে সে মারা যাবে। অবশ্য তার আগে সমুদ্র ফিরে গেলে সে বেঁচে যাবে, কিন্তু জুনজেকে সে এতটাই ভালোবেসে ফেলেছে যে তার কিছু হয়ে গেলেও সে জুনজেকে ছেড়ে কোথাও যাবে না। তো পরের দিন জুনজে লাইব্রেরিতে যেতে চাইলে জলপরি তার সাথে যায়। সেখানে জুনজেকে একটি মেয়ে লাভ লেটার দিলে জলপরি তার উপর রেগে গিয়ে এখানে একটা ফানি সিন আমরা দেখতে পাই। তো জুনজে লাইব্রেরি থেকে বই নিয়ে জোচেন যুগের রাজা দামরিয়ং সম্পর্কে জানার চেষ্টা করে। সেখানে সে জানতে পারে দামরিয়ং মাত্র 27 বছর বয়সে বছরের শেষ পূর্ণিমায় মৃত্যুবরণ করেন। তখন আমাদের অতীতে দেখানো হয় দামরিয়ং জলপরীকে উদ্ধার করে সমুদ্রের দিকে নয়, তাকে নিয়ে এসেছিল তার প্রাসাদে চিকিৎসা করানোর জন্য। সেখানে সে একটু ঘুমিয়ে পড়ায় বর্তমানে জুনজে তার মৃত্যুর যে তারিখটা পড়ল এটা দামরিয়ং স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। সে তখন মনে মনে ভাবে তার হাতে আর বেশি সময় নেই, যা করার তাকে তাড়াতাড়ি করতে হবে। সে আসলে কি করতে চলেছে সেটা আমরা পরে জানতে পারবো। এখানে বৈদ্য জলপরীর চিকিৎসা করার সময় জানাই, একে আমার স্বাভাবিক কোনো মানুষ বলে মনে হচ্ছে না সর্দার। এ যদি সত্যি জলপরী হয় তাহলে যত দ্রুত সম্ভব একে সমুদ্রে দিয়ে আসুন, তা না হলে ডাঙায় সে বেশি দিন বাঁচতে পারবে না। দামরিয়ং তখন তার হাতের সবুজ সেই ব্রেসলেটটি জলপরীকে পরিয়ে দেয়, আর সম্ভবত এরপর সে তাকে সমুদ্রে দিয়ে আসবে। তো বর্তমান সময়ে আমরা দেখি জলপরী তার সেই জলমানব বন্ধুর সাথে দেখা করতে গেলে সেখানকার লোকেরা জানায় আর সকালে তিনি নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। সেখানে তখন সেই মেয়েটি দৌড়ে আসে যাকে লোকটি ভালোবাসত। আসলে সে এই মানুষ মেয়েটির প্রেমে পড়েই সমুদ্র থেকে ডাঙায় উঠে এসেছিল, কিন্তু মেয়েটি যখন তার আসল পরিচয় জানতে পারে তখন সে তাকে ছেড়ে চলে যায়, যার ফলে তার ভালোবাসা না পেয়ে তার হৃদয় শক্ত হয়ে গিয়ে ধীরে ধীরে সে মারা গেল। এখানে জলপরীকে সে জানিয়েছিল তারা কান্না করলে এমনি সাধারণ মুক্তে ঝরে,
তবে যদি খুশির কারণে তারা কেঁদে থাকে তাহলে বের হয় পিঙ্ক কালারের মুক্তা। আর সে নাকি তার প্রেমিকার জন্য একবারই এইরকম খুশির কান্না কেঁদেছিল। তো তার সেই পিঙ্ক কালারের মুক্তাটি মৃত্যুর আগে সে তার প্রেমিকার উদ্দেশ্যে রেখে যায়, যেটা থেকে তার প্রেমিকা তার কথা ভেবে অনেক কাঁদতে থাকে। এজন্যই কথায় আছে, হারিয়ে না গেলে কেউ কারো মূল্য বোঝে না। তো যাই হোক, এদিকে মা দেয়াং জুনজেকে তার আঙ্কেলের ফোন থেকে SMS করে জানিয়ে দেয় তাকে কোথায় দেখা করতে হবে। জুনজে সেই মতন সেই লোকেশনে গিয়ে প্রথমেই সে কোনো একজনকে ফোন করে। এবার ভিতরে গিয়ে তার আঙ্কেলের নম্বরে ফোন করলে তার আশেপাশেই একটি রুম থেকে ফোনের আওয়াজ আসে। ঠিক তখনই তাকে জলপরি ফোন করে জানায় সে এখন সমুদ্র তীরে আছে আর তার নাকি অনেক কষ্ট হচ্ছে। মানে ওই জলমানবের মৃত্যুর বিষয়টার জন্যই তার কষ্ট হচ্ছে, যে জুনজেকে সে যদি না পায় তবে তারও এরকম অবস্থা হবে। জুনজে তার কথা শুনে বলে, তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। কিন্তু ফোন রেখেই পিছনে ঘুরলেই সে মা দেয়াংকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে মূলত জুনজেকে মারার জন্য এখানে ডেকে এনেছিল। তো সেখানে অন্ধকার থাকায় জুনজের লাইটার দিয়ে যখন মা দেয়াং এর মুখ দেখে তখন তার অতীতের ইয়াং এর স্মৃতি মনে পড়ে। ফলে অন্যমনস্ক হয়ে যাওয়ায় মা দেয়াং তাকে মারতে থাকে। এতে জুনজের অবস্থা যখন খারাপ হতে শুরু করে তখন হঠাৎই সেখানে অনেকগুলো ট্যাক্সি এসে হর্ন দিতে থাকে। মা দেয়াং যেটা শুনে জুনজেকে ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে যায়। আসলে এখানে এসেই জুনজে ফোন করেছিল নামদোকে। সে বলেছিল, জায়গাটা আমার সুবিধা মনে হচ্ছে না, তুই একটু পরে কিছু ট্যাক্সি এখানে পাঠা আর তাদের বারবার হর্ন দিতে বল। সেই মতন ট্যাক্সিগুলো এখানে এসেছে। তো জুনজে একটি ট্যাক্সিতে করে জলপরীর কাছে চলে যায়। সেখানে জুনজেকে এমন আহত অবস্থায় থেকে জলপরীর চিন্তায় অস্থির হয়ে যায়। আবার জুনজেও জলপরীর হঠাৎ কি হয়েছে সেই চিন্তায় অস্থির হয়ে যায়। এখানে জলপরী তাকে বলে, আমি হয়তো চাইলেও তোমাকে অনেক কথা বলতে পারি না, তবে আমার জন্য তুমি কষ্ট পাও এটা আমি চাই না। তাই যত কষ্টই হোক আমি যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাব। তুমি ভালো থাকো এটাই আমি চাই। জুনজে তখন বলে, তুমি আমাকে ছেড়ে যেও না। তো জুনজে কি তাহলে আবার জলপরীর প্রেমে পড়ে গেল? এইরকম প্রশ্ন রেখেই 8 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কি কি হতে চলেছে সেটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।